সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। শীত সমাগত, আমরা জানি যে শীতের এই চমৎকার সকালে এবং সুন্দর সময় আমরা সবাই পার করছি এবং শীতের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে যে শীতের সময় অনেক খাবার দাবারের সমারোহ হয়। বিশেষ করে অনেক আমরা যেটা বলছি সবজি অথবা যে ধরনের ফল অনেক কিছু আছে যেটা শীতেই শুধু পাওয়া যায় এবং মানুষ সেটাকে ভীষণভাবে উপভোগ করে। কিন্তু শীতের পুষ্টি এটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শীতে একদিকে যেরকম অনেক কিছু নতুন কিছু পাওয়া যায়, আরেকদিকে হচ্ছে যে এই সময় মানুষ খুব কম পানি খেতে চায়, তাদের ডিহাইড্রেশন অথবা আর্দ্রতা অনেক গুণ আসলে কমে যায় প্রকৃতিতে এবং সেজন্য কিন্তু সবাই ডিহাইড্রেশনে ভোগেন। এই সবগুলো বিষয় এবং আরেকটি বিষয়ের সাথে যুক্ত হয় শীত হচ্ছে উৎসব এবং আনন্দের সময়। এই সময় নানান রকম উৎসব, বিয়ে অথবা আমরা দেখছি যে পিঠা পার্বণ অনেক কিছু হয়। তো এই সময় যারা বিভিন্ন রকমের ডায়াবেটিসে ভুগছেন, অন্যান্য উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা কিন্তু তাদের খাবারটিকে সেভাবে আসলে নিয়ন্ত্রণ করতে পারেন না এবং স্বাভাবিক সাধারণ মানুষ যেভাবে আসলে এই সময় উৎসবে জড়িয়ে পড়েন, সেই সময় তাদের খাবারের বা পুষ্টিগুণটি কী হবে, এই নানান ধরনের প্রশ্ন নিয়ে শীতের সকালে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। শীতে কী খাবেন এবং সেই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চৌধুরী তাসনিম হাসিন, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ, ইউনাইটেড হসপিটাল। আপনাকে স্বাগত চৌধুরী তাসনিম হাসিন। ধন্যবাদ আপনাকে ডক্টর অমিত, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর শীতের সকালে এত সুন্দর একটি টপিককে সিলেক্ট করার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হিসেবে। ধন্যবাদ। আমরা আসলে বলেছি যে শীত মানেই কিন্তু আসলে একদিকে যেরকম আমরা ফেস্টিভ মুডে থাকি, আমরা সবাই নানান রকম উৎসব হয়, আবহাওয়াটা খুবই উপযোগী এবং বিভিন্ন রকম পিঠা উৎসব অনেক কিছু হয় এবং শীতের সবচেয়ে বড় মানে বৈশিষ্ট্য হচ্ছে যে এই সময় নানান রকম সবজি বাজারে ওঠে। আমরা দেখতে পাচ্ছি শীতের সবজি বলে আলাদা একটা অংশ রয়েছে, খাবার দাবার পরিমাণ বেড়ে যায়। আসলে শীতের এই মানে নতুন সবজি, নতুন উৎসব সবকিছু মিলিয়ে এই কি ধরনের অনিয়মের মধ্যে আমরা পড়ে যাই সেটা আগে শুনি। প্রথমে আমি এভাবে শুরু করতে চাচ্ছি যে একটু যদি আমাদের বডি সায়েন্স নিয়ে চিন্তা করি, যেমন শীতের সময় আমাদের সেরোটোনিন হরমোনের সেক্রেশনটা কমে আসে। আমরা জানি ইটস আ হ্যাপি হরমোন, তো যে কারণে দেখা যায় অনেকেই কিন্তু শীতে একটু ডিপ্রেসড ফিল করে, একটু লো থাকে, তখনই কিন্তু আমাদের এই যে ইমোশনাল ইটিংটা অনেক বেড়ে যায়। আউট অফ ডিপ্রেশন যে ইটিংটা আমরা বলি, কার্বোহাইড্রেটের ক্রেভিংস অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে যদিও শীত মানেই খেজুরের গুড়, পিঠা, অনেক কিছুর আয়োজন এবং অবশ্যই ডেফিনেটলি আমরা এই সব কিছু উপভোগ করব, কিন্তু তারপরও স্পেসিফিকলি যারা ওবেসিটিতে ভুগছেন, যাদের ডায়াবেটিস আছে বা এখন প্রচুর পরিমাণে আমরা পাচ্ছি ফ্যাটি লিভার যাদের আছে, তারা কার্বোহাইড্রেটের ইনটেকের বিষয়ে একটু সতর্ক হবেন। এখন আসা যাক, আপনি যেহেতু পিঠার কথা বলেই ফেললেন, নিঃসন্দেহে এটি একদম মানে খুব আইডিয়াল একটি সময়। সবারই আমাদের ঘরে ঘরে, গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে একটা সময় কিন্তু ছিল যে শহরে পিঠার প্রচলনটা একটু কম ছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে না, একদম বিভিন্ন পাড়ায় মোড়ে মোড়েও এটা অ্যাভেলেবল এবং শহরেও পিঠার প্রচলনটা অনেক বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে ফুডটাকে আমরা অল্টার করছি কিনা। একদম যেদিন সকালে একটু দুধে ভিজানো চিতই পিঠা অথবা ভাপা পিঠা আমাদের আইটেমে থাকছে, তখন যেহেতু পিঠেগুলো তৈরি হচ্ছে চালের গুঁড়া দিয়ে, কিন্তু আমাদের স্টেপল ফুডের একটা ম্যাক্সিমাম অংশ চলে যাচ্ছে ওখানে। তো লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে আমরা একটা মিলের মেজর কার্বোহাইড্রেটটাকে স্কিপ করতে পারি কিনা। এবং স্পেসিফিকলি আমি একটু সাধারণত যারা ডিজিজড ফর্মে আছেন, যেমন যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে একটু সুখবর দিতে চাই যে তারাও পিঠাটাকে এনজয় করবেন। পিঠাতে খেজুরের গুড় ব্যবহার হচ্ছে, চালের গুঁড়া ব্যবহার হচ্ছে, সব কিছুই ব্লাড সুগার বাড়ানোর জন্য খুবই উপযোগী। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে যদি এই পিঠাটাই বিকেলে না খেয়ে, রাতে না খেয়ে, সকালে দিনের শুরুর দিকে তার মানে ওনারা ইনটেক করেন, একটু পরিমিত পরিমাণে ইনটেক করেন, এটার সাথে যদি মনে করেন সকালে একটু পিঠা খেলো, দুপুরের খাবারের সাথে পালং শাক থাকলো, যেটি আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এখন খুব পাওয়া যাচ্ছে অনেক রকমের শাকসবজি, তাহলে কি হচ্ছে সারাদিনে তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা আমরা কন্ট্রোল করতে পারছি। একটি মিলে যদি একটু ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং যেদিন পিঠা খেলো সেদিন প্রতিদিন হয়তো উনি 30 মিনিট হাঁটছেন, সেদিন একটু 1 ঘন্টা হাঁটলেন, এভাবে কন্ট্রোল করে কিন্তু একটু একটু করে যে উনিও এই পিঠা পার্বণের অংশগ্রহণ করতে পারবেন না, বিষয়টি তা না। এটি কিন্তু দারুণ একটি আসলে কথা বললেন। আমরা আসলে একেবারেই যেটা যাদের ডায়াবেটিস থাকে তাদেরকে হিসাব থেকে অনেক সময় আমরা বাদ দিয়ে দিই যে না না এইটা তোমার জন্য নয় বা এই উৎসবটি তোমার জন্য নয়। তারা ভীষণ মন খারাপ করেন,
আহত হন, দেখেন তাকিয়ে তাকিয়ে যে চোখের সামনে দিয়ে সবাই খাচ্ছেন, এটি আসলে আমি যখন আমার পেশেন্টদেরকে কাউন্সিলিং করি, আমি একটা কথা ডায়াবেটিক পেশেন্টদেরকে প্রায় বলি যে আমি ডায়াবেটিক পেশেন্টদেরকে রসগোল্লাও খেতে দেই। কিভাবে আপনি দুপুরে শাক দিয়ে ভাত খেয়ে একটা অর্ধেক রসগোল্লা খেলেন, তাহলে আলটিমেটলি আপনার পুরো মিলটার গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা ব্যালেন্সের কারণে ব্লাড সুগারটা অনেক বেশি রেজড হতে পারে না, শুট করবে না। খুব চমৎকার বলেছেন। শীতের সবজি নিয়ে যদি বলি যে আসলে এই সময় তো অনেক কিছু সবজি, নতুন আলু আসছে, মানে আলুটার প্রতি মানুষের দেখা যাচ্ছে যে নতুন আলুর প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, অনেকেই খেয়ে ফেলেন ডায়াবেটিক রোগীরা, কিন্তু তাদের জন্য হয়তো এত বেশি অ্যালাউড না। এছাড়াও ফুলকপি, বাঁধাকপি, আরো অন্যান্য যে সবজিগুলো আমরা দেখি, শিম, মেজর সবজি যেগুলো ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শিম, মটরশুঁটি, টমেটো, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং খুব ফ্রেশ পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি আসলে আল্লাহ তাআলা, কিন্তু আমি বলি যে বাংলাদেশ একটি নিয়ামতের দেশ, মানে স্পেসিফিকলি আল্লাহ তাআলা সম্ভবত অনেক রহমত দিয়ে আমাদের এই যে সিজনটাকে, আমাদের 6 ঋতুকে সাজিয়েছেন এবং 6 ঋতু অনুযায়ী যে আমাদের খাবারের যে ফলনগুলো হয়, আমরা যা হারভেস্ট করছি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এত বেশি লিঙ্কড আমাদের ওই সময়কার আবহাওয়ার সাথে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে একটু হাই ফাইবার ভেজিটেবল, এই যে সিম বলেন, বরবটি বলেন, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। ফাইবার ডাইজেশনের সময় কিন্তু আমাদের মেটাবলিজম রেট বেড়ে যায়, আর মেটাবলিজম রেট বাড়লে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের বডি টেম্পারেচার বাড়ছে। তো কিভাবে একটি সবজি আমাদের শীত থেকে নিজেকে রক্ষা করতে হেল্প করছে। এর পাশাপাশি এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রনস, ভিটামিন সি, ভিটামিন এ আছে প্রচুর পরিমাণে। অনেক রুট ভেজিটেবল পাচ্ছি আমরা, যেমন মূলা, শালগম, অনেক রুট ভেজিটেবলস এই সময়, যেটা আপনি আলুর কথা বললেন, নতুন আলু, এই সবগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ অ্যান্ড সি আছে। আমরা জানি যে শীত মানেই একটু ঘরে ঘরে নিউমোনিয়া বা বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন বা স্কিনের অনেক ধরনের সমস্যা হয়। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমাদের গ্রাম বাংলায় কিন্তু একটা প্রচলন আছে যে স্পেসিফিকলি বয়স্কদের ক্ষেত্রে, যে একটা শীত পার হয়ে গেল মানে আয়ু বেড়ে গেল। কেন বলা হয় যে বয়স্করা যে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এক্ষেত্রে কিন্তু যদি এই ধরনের শীতের রেগুলার অ্যাভেইলেবল সবজিগুলো, এবং আমি এমনকি বলি যে যেমন ধরেন ফুলকপি আসার আগেও আমরা একটু দেখি যে একটু আর্লি উঠে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু সিজনের ফুলকপি না। যখন সিজনের ভেজিটেবলস আসছে, সেগুলো দামে অনেক সাশ্রয়ী হচ্ছে, ঠিক ওই সময় ওই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গুলো কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক বেশি ভূমিকা পালন করে। আমি যুক্ত করতে চাই আমাদের সঙ্গে আসলে স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছেন, তাতে দর্শকরা চাইলে যুক্ত হতে পারেন, তার প্রশ্নের জবাব দেওয়ার আমরা চেষ্টা করব। চৌধুরী তাসনিম, আমরা আসলে যদি আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা বলেছি যে এই সময় পিঠা পর্বের উৎসব, বিশেষ করে অনেকে শহরের কেন্দ্রিক পিঠার উৎসবটি কিন্তু আমরা দেখছি ধারাবাহিকভাবে বেশ কিছু বছর ধরে চলছে এবং প্রতিদিনই পিঠা এখন খুব অ্যাভেলেবেল বলা যায় আর কি, আলাদাভাবে আর করতে হয় না। কিন্তু এই যে অতিরিক্ত পরিমাণে আমরা যে সুগার বা কোনো কিছু গুড় অথবা কিছু ব্যবহার করছি, এতে আমরা যারা সাধারণ হয়তো নন ডায়াবেটিক বা নন হ্যাপাটাইটিস, তাদের জন্য আসলে কি ধরনের সতর্কতা নেওয়া উচিত, বা আসলে একেবারেই খেয়ে ফেলা উচিত অনেক বেশি, নাকি আসলে পরিমিত পরিমাণে আমাদের খেতে হবে? একটি বিষয় লক্ষ্য করেন, আমাদের যে ট্র্যাডিশনাল পিঠাগুলো, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই 3টা থেকে 4টা উপকরণ। নারকেল থাকছে, চালের গুঁড়ি থাকছে, একটু খেজুরের রস অথবা আখের রস থাকছে, দুধ থাকছে। তাহলে কি হলো, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের কিন্তু একটি কমপ্লিট ব্যালেন্স ম্যাক্সিমাম পিঠার ভেতরে। সো মোটামুটি আমরা এটাকে এমন একটা খাবার বলতে পারি যার মাধ্যমে আমাদের বেসিক ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো সবই ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তো যে জিনিসটা আমি এর আগেও বলছিলাম যে আমাদের ক্ষেত্রেও একটু আমাদের কন্ট্রোলটা রাখতে হবে। যেমন এখন পিঠার উৎসবগুলোতে দেখা যাচ্ছে একই সাথে অনেক রকমের পিঠা, তখন সবাই অনেক ধরনের পিঠা টেস্ট করতে যাচ্ছে। তো আমরা পিঠার সার্ভিং সাইজটাকে একটু ছোট করতে পারি এবং প্রতিটি পিঠার এই স্বাদটা নেয়ার জন্য প্রতিদিন একটি বা দুইটি আইটেম, এবং তখন সেটা একটা অল্টারনেট হিসেবে, যেমন সকালে নাস্তায় আমাদের একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা কম্বিনেশন থাকে, যখন আমরা একটু রুটি, সবজি, ডিম, দুধ খাচ্ছি, সেটা অল্টারনেটিভ ভাবে যদি আমরা একটা পিঠা খেতে পারি, তার সাথে যদি একটু ফ্রুটস রাখি,
বা সবজির একটা আইটেম রাখি, কিছু ঝালের পিঠা আছে সেখানে একটু সবজি অ্যাড করি, তাহলে কিন্তু একটি আসলে ব্যালেন্স হয়ে হয়ে যাচ্ছে। যায়। মানে একই সঙ্গে আরো আমরা দেখি যে বিভিন্ন শুধুমাত্র পিঠা বাসাইতেই নয়, যে বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে সেখানে হাঁসের মাংস এবং বিভিন্ন পিঠা, এবং সুন্দর এটা কিন্তু বলেছেন, বাইরের এবং খুব জনপ্রিয় একটি উপাদান হিসেবে নিঃসন্দেহে আমরা জানি আসছে। যে হাঁসের মাংসে একটু ফ্যাটের পরিমাণটা বেশি, যার জন্য শীতের সময় খাওয়াতে মানুষজন অনেক বেশি কমফোর্টেবল ফিল করে বা এটা অ্যাভেলেবিলিটিও বেশি থাকে। পাশাপাশি কিন্তু এটা প্রচুর পরিমাণে আছে প্রোটিন অ্যান্ড আয়রন, ফার্স্ট ক্লাস প্রোটিন এবং আয়রনের একটি খুব সুন্দর সোর্স হচ্ছে হাঁসের মাংস। তো এক্ষেত্রেও পরিমিতিটা কন্ট্রোল করে, তবে এক্ষেত্রে যেটা আপনি বলছেন বারবারই যে শীতের বিভিন্ন অনুষ্ঠানে যে শীতের পিঠা, আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে হাইজিনটা মেনটেন করা। আমরা জানি যে পিঠাটা যদিও গরম তৈরি হচ্ছে, তারপরে এর ভিতরে যে দুধ থাকায় এটার কিন্তু পেরিশেবিলিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের এটা লক্ষ্য রাখা খুব দরকার, কারণ শীতের সময় এমনি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেস্টেশন হয় আমাদের, শুধুমাত্র রেসপিরেটরি ট্র্যাক্ট না, জিআই ট্র্যাক্টেও অনেক রকমের নতুন নতুন ব্যাকটেরিয়া অ্যাটাক করে। আমরা দেখি অনেকেই বিভিন্ন ধরনের গ্যাস্ট্রাইটিসে ভুগেন। তো এক্ষেত্রে কিন্তু খাবারের হাইজিনটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। একেবারেই যথার্থ বলেছেন, এবং যারা আসলে রোড সাইড ফুড যারা বিক্রি করছেন, ব্যবহার করছেন, তাদের কিন্তু সতর্ক থাকা প্রয়োজন যে আসলে যে সার্ভটি করছেন সেটি যে যথাযথ হয়, প্রপার। এখানে হাঁসের মাংসের কথা যেহেতু আপনি বলেছেন, আমরা ভর্তাটাকেও বাদ দিতে পারি না। এই যে শীতে চিতই পিঠার সাথে ধনেপাতা ভর্তা, বিভিন্ন ধরনের বা কালিজিরা ভর্তা, এটারও দেখেন কতটা আমরা যদি একটু আমাদের হিউম্যান সায়েন্সের সাথে অ্যাড করি, যে ধনেপাতাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কালিজিরা তো আমরা জানি রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার, সরিষাও ইউজ করা হয় অনেক। সো এক্ষেত্রে কিন্তু এটা আমাদের বিভিন্ন ধরনের রেসপিরেটরি ডিজিজ থেকেও নিজেদেরকে রক্ষা করতে হেল্প করে। একেবারে যথার্থ বলেছেন। আরেকটি বিষয় যদি নিয়ে আসতে চাই, এই সময় কিন্তু খুব বিয়ের সিজন, চারদিকে অনেক বিয়ের দাওয়াত পাওয়া যাচ্ছে, এবং মানুষ এখন তো বিয়েতে যেটা হচ্ছে কাচ্চির একটি ব্যাপক প্রচলন রয়েছে যে যাওয়ার পরপরই বিয়ের বিষয়গুলো, যখন মানুষ খাওয়া দাওয়ার বিষয়টাকে কিভাবে এই সময় নিজেকে কন্ট্রোল করবে বিয়ে বাড়িতে, বিশেষ করে খাবার দাবার বিষয়গুলো? সাধারণত আমি আমার পেশেন্টদেরকে যখন আমি কাউন্সিলিং করি, আমি বলে থাকি যে সপ্তাহে একদিন আপনার চিট ডে, যে আপনি ইচ্ছা মতো খেতে পারবেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠান বা দাওয়াতগুলো আর সপ্তাহে একদিন থাকছে না, এই উইন্টার সিজনে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই কন্ট্রোলটা করাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং যেটা যে আজকে আমি রাতে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, অবশ্যই দিনেও যদি আমার একটি রিচ ফুড খাওয়া হয়ে যায় বা দিনেও যদি আমার ক্যালোরি ইনটেক বেশি থাকে, তাহলে আমি কিভাবে রাতের খাবারের সাথে ব্যালেন্স করব। সো এক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট ক্যালোরিটাকে প্রপারলি ব্যালেন্স করা, সারা দিনের মিল প্ল্যানটাকে, যে আজকে রাতে আমার ক্যালোরি ইনটেকটা বেশি হতে পারে বা প্রোটিন ইনটেকটা বেশি হতে পারে। স্পেসিফিকলি যারা নেফ্রোর পেশেন্ট আছেন, রিনাল ডিসঅর্ডারে যারা ভুগছেন, তাদের তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এ ধরনের ফেস্টিভ মুড মানেই প্রচুর পরিমাণে ফার্স্ট ক্লাস প্রোটিন থাকে। সো এই প্রোটিনের ক্যালকুলেশনটা তাদেরকে ব্যালেন্স করা। অনেকেই বলেন যে সবাই খাচ্ছে আমি খাবো না, বা একদিন খেলে কি হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুপুরের প্রোটিনটাকে স্কিপ করতে হবে, দুপুরের খাবারটা আরো ব্লান্ড করতে হবে, ওখানে ফ্যাটের পরিমাণটাকে কমাতে হবে, সকালবেলা একটু ফাইবার রাখতে হবে, যাতে রাতে আপনি আবার একটু লিবারাল মিল প্ল্যানে যেতে পারেন। একেবারে যথার্থ বলেছেন। আমি কিছু ডিজিজ কন্ডিশন নিয়ে আসি, যাদের আসলে যারা ইউরিক হাইপার ইউরিসেমিয়া বা ইউরিক অ্যাসিড সমস্যায় ভুগছেন, যারা ডায়াবেটিসে ভুগছেন, কিডনির সমস্যা, দীর্ঘমেয়াদী যে রোগগুলো রয়েছেন, তাদের ক্ষেত্রে এই শীতের সবজি অথবা খাবারের ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, যে সব খাবার তারা অ্যাবান্ডেন্টলি খেতে পারবে। সেই বিষয়টা যদি তাদেরকে একটু বলেন যে তারা কোন কোন সবজিগুলো অ্যাভয়েড করবে, কোনটা খাবে। এক্ষেত্রে আসলে এটা আমার জন্য বলতে একটু কষ্টকর হয়, কারণ শীতের সবজি আসলে আমরা সবাই খুব রিলিশ করে এনজয় করতে পছন্দ করি, কিন্তু যাদের গাউট আছে বা ইউরিক অ্যাসিড আছে, কিডনির সমস্যা আছে, ইউরেসেমিয়া হাইপার ইউরেসেমিয়া ভুগছেন, তাদের ক্ষেত্রে স্পেসিফিক কিছু শীতের সবজি, যেমন ফুলকপি, ব্রোকলি, লাল বাঁধাকপি, সবুজ বাঁধাকপিটা আবার তারা কিছুটা পরিমাণে খেতে পারবে, সিম, এই যে বিচি জাতীয় সবজিগুলো, টমেটো, বেগুন, এগুলো অবশ্যই একটু পরিমিত পরিমাণে খেতে হবে। তবে অবশ্যই বিষয়টি এরকম না যে উনি একদমই খেতে পারবেন না। আমার কাছে খুব আমি একটা ইজি ক্যালকুলেশন দেই যে প্রতিটা সপ্তাহে একটি নিষিদ্ধ খাবার খেতে পারবে। আচ্ছা, তবে এখানেও কিন্তু আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, যে তার ইউরিক অ্যাসিডের মাত্রাটা কিরকম আছে, উনি অন ড্রাগ আছেন নাকি ড্রাগ ছাড়াই ডায়েট দিয়ে ইউরিক অ্যাসিড মেনটেন করছেন, তার জিএফআর লেভেল কি, তার ওভারঅল স্পেসিফিকলি কিডনি পেশেন্ট হলে তার ইলেকট্রোলাইটসের কন্ডিশনটা কি, কারণ পটাশিয়ামের সাথেও আমাদের এই শীতের ফল এবং সবজির একটি বড় সম্পর্ক রয়েছে।
তবে যেটাই হোক আমার কাছে যেটা মনে হয় যে সপ্তাহে একদিন, মানে উনি টেস্টই করবেন না, এই শীতে ফুলকপির স্বাদই উনি নেবেন না, এরকম কিছু না। সপ্তাহে একটা নিষিদ্ধ খাবার খাওয়া যেতে পারে, কিন্তু আজকে ফুলকপি খেলাম, তার পরের দিনই আবার সিম খাচ্ছি, তার পরের দিনই বেগুনের ভর্তা খাচ্ছি, এভাবে করা যাবে না। জিনিসটাকে একটু ব্যালেন্স করতে হবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত ছিলেন, উনি প্রশ্ন করছেন আসলে কি কি খাওয়া যাবে না এই শীতের। আমরা তো অনেক খাবারের কথা বললাম, যে স্পেসিফিক কিছু আছে যেটা আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত একেবারে সর্বজনীনভাবে। আসলে আমি যেটা মনে করি, যা কিছু হালাল, আল্লাহ যা কিছু আমাদের জন্য হালাল করেছেন সবই আমরা খেতে পারি। তবে এক্ষেত্রে যেটা বললাম যে হাইজিনটা মেনটেন করা ইম্পর্ট্যান্ট, এবং পরিমাণ এবং পরিমিতিটা এটি মেনটেন করাটা হচ্ছে এটি আসলে ভীষণ গুরুত্বপূর্ণ, যে আমরা আসলে এক সময় পরিমিতিটা ভুলে যাই। যে যেমন হাঁসের মাংস যখন প্রিপেয়ার করা হচ্ছে, হাঁসের মাংস ইটসেলফই প্রচুর পরিমাণে ফ্যাট আছে এটার ভেতরে, তো সেটা রান্না করতে গিয়ে যদি আরো বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এটা অনেক বেশি হার্ড টু ডাইজেস্ট হয়ে যাচ্ছে এবং ফ্যাটের মাত্রাও বেড়ে যাচ্ছে। নারকেল একটি মানে অনুষঙ্গ বললেন, যে পিঠার অন্যতম উপাদান। কোলেস্টেরল যারা ভুগছেন, বিশেষ করে যারা ডিসলিপিডিমিয়া বা হাই কোলেস্টেরলে ভুগছেন, তাদের জন্য কি পরামর্শ দেবেন? সেক্ষেত্রে নারকেলের পরিমাণটা একটু কন্ট্রোল করতে হবে। আবার এখন নারকেলে প্রচুর পরিমাণে এই যে এমসিটি, মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডস, যেটা অনেক রকম উপকারিতা এখন নতুন নতুন রিসার্চে আসছে, সেটাও নারকেল বা নারকেলের দুধের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এটা একদম কমপ্লিটলি অপকারী আমি তা বলবো না, তবে যাদের কোলেস্টেরল আছে বা যারা ড্রাগস নিচ্ছেন না কোলেস্টেরলের জন্য, তাদের ক্ষেত্রে একটু পরিমিতি মেইনটেইন করাটা খুব জরুরি। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনির থেকে কিন্তু মোলাসেস বা গুড় বেটার। আমরা সেটাই বলছি, যে মানে একটি কথা রয়েছে সম্প্রতি, যে হোয়াইট ইজ নট রাইট অলওয়েজ। সেটি আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, যে শীতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা বলবো, তাদের পুষ্টির বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য প্যারেন্টসদেরকে আসলে কি ধরনের বিশেষ ভূমিকা রাখতে, বিশেষ করে এই সময় তারা ভীষণ ভোগেন, আপনি যেটা বললেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এই ধরনের, এবং এই সময় তারা খেতে চায় না, স্কুলে যায়, তখন ক্রস ইনফেকশনও অনেক বেশি হয়। এক্ষেত্রে আমি মনে করি শীতের একদম শুরু থেকে, আমরা জানি শীতের আমাদের দেশে খুব অ্যাভেলেবল একটি ফল হচ্ছে কমলা, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। শীত আসার পরে আমি কি কি মেনটেন করছি তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ, গরম থেকে শীতের যে ট্রানজিটটা হচ্ছে, তখনই আমাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, যা এটি অন্যতম মাধ্যম হচ্ছে ভিটামিন সি। তো প্রতিদিনই শিশুর খাদ্য তালিকায় আমি মনে করি একটু কমলা বা কমলার রস রাখা খুব গুরুত্বপূর্ণ। জুসের থেকেও আমি হোল ফ্রুটসটাকে বেশি প্রেফারেবল মনে করি, যেহেতু এর মধ্যে প্রচুর ফাইবার পাচ্ছে। একটু লক্ষ্য রাখতে হবে শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিনের খাদ্য তালিকায় একটু দই রাখা। দইয়ে আমরা জানি প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স আছে, যেটা আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অনেক ধরনের ব্যাকটেরিয়াল ফ্লেয়ার হয় এই সময়, তো এই জায়গাগুলোতে আমাদের রক্ষা করতে সহায়তা করে। ইভেন আপার রেসপিরেটরি ট্র্যাক্টের হেলথের জন্য কিন্তু এই দই খুব গুরুত্বপূর্ণ। কোনো বিকল্প নেই। আমি যদি একেবারেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসি, যে এই সময় পানি খাওয়ার পরিমাণটা অনেকখানি কমে যায়, মানে শীতের ঠান্ডায় আমরা আসলে খুব বেশি ওয়াটার ইনটেক করতে চাই না, বা বাচ্চারাও খুব বেশি ওয়াটারি ফুড খেতে চায় না, ঠান্ডা ফুড খেতে চায় না। এই সময় বিকল্প হিসেবে কি করা যায়, বিশেষ করে তাদের নিউট্রিশন মানে ডিহাইড্রেশনটিকে প্রিভেন্ট করার জন্য, এবং শরীরের ভিতরে তখন টক খুব ড্রাই হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে শীতে পানির পরিমাণটা। আমরা জানি যে শীতে একটু পানির পিপাসাটা কম লাগে, আরও বেশি যারা শহরাঞ্চলে একটু সবসময় হয়তো অফিস এরিয়াতে যারা এসির ভেতরে আছেন, তাদের তো আরও থার্স্টটাই কম আসে। এক্ষেত্রে কিন্তু পানি খুব গুরুত্বপূর্ণ। ডিহাইড্রেশন ইটসেলফ হাইপোথার্মিয়ার একটি কারণ। যখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই, তখন অটোমেটিক আমাদের বডি টেম্পারেচার কমতে শুরু করে। তো এমনি শীতের প্রকোপ, তারপর হাইপোথার্মিয়া হলে কিন্তু অনেকেই যেমন শীতের সময় বলে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, হয়তো তার পাশের ব্যক্তিরই এত বেশি ঠান্ডা লাগছে না, কিন্তু তার অনেক ঠান্ডা লাগছে। এক্ষেত্রে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে ডিহাইড্রেশন, যে তার পানির পরিমাণটি কম। সো কোনোভাবেই শীতে ডিহাইড্রেটেড হওয়া যাবে না। যত পরিমাণে পানি বা পানীয় জাতীয় খাবার কিন্তু আমাদের মেটাবলিজমকে অনেক বুস্ট আপ করে, যেটা আমাদের অটোমেটিক বডিতে হিট প্রডিউস করতে সহায়তা করে। আরেকটা বিষয় শীতে যেটা হয়, আমরা প্রচুর পরিমাণে চা কফি খাই, যেটা একটি অন্যতম ডাইউরেটিক্স, আমাদের ইউরিনেশন বাড়িয়ে দেয়, এটাও কিন্তু একটি কারণ আমাদের ডিহাইড্রেশনের। সো এক্ষেত্রে চা কফি খাওয়া যেতে পারে নিঃসন্দেহে। কফি তো ক্যাফেইন আমাদের মেটাবলিজমকে অনেক বাড়ায় শীতের সময়, তো কিন্তু পাশাপাশি পানির পরিমাণটাকে
ঠিক রাখতে হবে। এবং ডিরেক্ট পানি যদি বাচ্চারা খেতে নাও চায় তাহলে ওই যেটা একটু স্যুপের মাধ্যমে, জুসের মাধ্যমে, জুসের থেকে ওই শীতের সময় স্যুপটাকে আমি খুব প্রেফার করি। যে প্রতিদিনই বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু ভেজিটেবল স্যুপ, যেহেতু অনেক রকম কালারফুল ভেজিটেবলস আছে, কালারফুল ভেজিটেবলস মানে দে আর রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বেশি থাকলে অটোমেটিক ইমিউন সিস্টেম বাড়তে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং এই যে ভেজিটেবল স্যুপ, অনেকেই আমার কাছে এসে বলেন যে আমি ভেজিটেবল খাচ্ছি কিন্তু স্যুপ খাচ্ছি না, তাদের ক্ষেত্রে একটু বলছি যে ভেজিটেবলের যে ব্রোথ, এই যে স্যুপটা, ভেজিটেবলের সিদ্ধ যে পানিটা, এটি কিন্তু আমাদের পেটের চর্বি কমাতে খুব সহায়তা করে, যেহেতু আমাদের স্টমাক পাম্পিংটাকে বাড়ায়, এর জন্য আমাদের টামি ফ্যাট কমাতে একটি গুরুত্বপূর্ণ। একদম যথার্থ বলেছেন। আমরা শীতের খাবার দাবার নিয়ে আবারও ফিরে আসবো, তবে তার আগে ছোট্ট বিরতি নিই। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি একটু পর। শীতে কি খাবেন সে প্রসঙ্গে কথা বলছিলাম, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, শীতে কি খাবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন চৌধুরী তাসনিম হাসিন। তাসনিম, আমরা যে বিষয়টি নিয়ে কথা ছিলাম সেটি হচ্ছে যে এই শীতে অনেকেই বলেছেন যে যাদের ইমিউনিটি লেভেলটা একটু ড্রপ করে শীতের শুরুতে, এবং পরবর্তীতে অনেকে বিভিন্ন রকম রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা ডায়রিয়া, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি অনেকে ডেঙ্গুর লেট প্রেজেন্টেশন, যেটি ডেঙ্গু কিন্তু এক্সটেন্ডেড হয়েছে, এই সময় ডেঙ্গু পরবর্তী সময়ে বা চিকুনগুনিয়া পরবর্তী সময়ে অনেকেই পুষ্টিহীন বা দুর্বলতায় ভুগছেন। তাদের জন্য আসলে এই শীতের সবজিগুলো একটু ব্লেসিংস, তো কি করা যায়, তাদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা? এখানে খুব সুন্দর একটি বিষয় আপনি পয়েন্ট আউট করেছেন যে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার এদের যে পোস্ট থেরাপিটা, এক্ষেত্রে আমরা কিন্তু প্রায়ই দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক বেশি উইকনেস নিয়ে বা খাবারে অরুচি, বুঝতে পারছেন না কিন্তু শরীর ভালো লাগছে না, এরকম একটা কমেন্টস আমাদের কাছে করে সাধারণত। এবং কি বাচ্চারাও এখন যারা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছে বা ডায়রিয়া বা ডিসেন্ট্রিতে আক্রান্ত হওয়ার পরবর্তী সময়, তো এই যে আমরা জানি বডি যখন ইনফেক্টেড হয় তখন একটা ক্যাটাবলিক স্টেটে যায়, তার পরবর্তীতে বডিকে আবার অ্যানাবলিক স্টেটে আনা, এই সময় প্রোটিনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবশ্যই ডায়েটে ফার্স্ট ক্লাস প্রোটিনের মাত্রাটা বাড়াতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় এনাফ অ্যামাউন্ট অফ মাছ, মাংস, ডিম, দুধ, ডিমটি খুব গুরুত্বপূর্ণ, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম সব কিছুর একটি কম্বিনেশন সোর্স। তো এই খাবারগুলোকে রাখা খুব গুরুত্বপূর্ণ। এবং যেটা আমি বলছিলাম যে স্যুপ, সেক্ষেত্রে একটু ভেজিটেবলের সাথে চিকেন অ্যাড করে চিকেন স্যুপ, অবশ্যই চিকেনটাকে ফেলে দেওয়া যাবে না, অনেকে অনেক সময় শুধুমাত্র এক্সট্র্যাক্টটা নেয়, চিকেনের ফাইবারটাকে ফেলে দিচ্ছে। আমি বলি পুরোটা সহকারী খাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় দেখা যাচ্ছে শীতের সময় কিন্তু একটু ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা আরও বেড়ে যায়। এক্ষেত্রে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে যে রোদে দাঁড়াতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। মানে সূর্যের আলোটা আপনার গায়ে লাগলেই হবে, মিনিমাম যতটুকু এক্সপোজার পোর্শনে সূর্যের আলোটা 15 থেকে 20 মিনিট যদি প্রতিদিন, এমনকি বয়স্ক মানুষ যার পক্ষে এই শীতে বের হওয়া সম্ভব না বাসা থেকে, সে কিন্তু জানালার পাশে বসেও যে জায়গাটাতে একটু রোদ আসছে বা সূর্যের আলো আসছে সেখানেও যদি 20 থেকে 25 মিনিট একটু প্রতিদিন সূর্যের আলোটা নেয়, তাহলে কিন্তু ভিটামিন ডির যে অভাবটা সেটা অনেকটা পূরণ হয়ে আসে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে শীতে বাদামের ভূমিকাটা। বিভিন্ন ধরনের মিক্সড বাদাম, এখন কিন্তু নতুন রিসার্চ বলছে যে কোনো পার্টিকুলার এক রকম বা দুই রকমের নাটস না, মিক্সড নাটস, সব রকম বাদাম থেকে দুটো দুটো তিনটা করে যদি আমরা একটি কম্বিনেশন স্ন্যাক প্যাকেজ করতে পারি, সেটার মধ্যে একটু খেজুর বা কিশমিশ আমরা রাখতে পারি, ইটস আ ভেরি গুড স্ন্যাক্স। এটি কিন্তু আমাদের সব এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস গুলোকে একসাথে প্রোভাইড করতে হেল্প করে। এটি কিন্তু দারুণ বলেছেন যে আসলে এই ব্রেন ফুড বলা যায়, অনেক ব্রেন ফুড, এই যে স্ন্যাকিং গুলোকে আমাদের একটু কেয়ারফুলি, আমরা সাধারণত স্ন্যাকিং আমরা যে কোনো একটা কিছু খেয়ে ফেলছি, হয়তো মুড়ি, চিড়া, ড্রাই বিস্কিট সবকিছু কার্বোহাইড্রেট সোর্স থেকে খেয়ে ফেলছি। তো এখানে যদি আমরা একটু স্ন্যাকিং এর ভেতরে ফ্রুটস, ড্রাই ফ্রুট, এই ড্রাই ফুডগুলো, বাদাম, এগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু স্ন্যাকিংটাকেও আমরা হেলদি করতে পারি। সেই ধরনের আমার মনে হয় কিছু প্যাকেজ আসাও দরকার, যে একসাথে কম্বিনেশন করে এসেছে হয়তো। আমরা যদি আরেকটা বিষয় নিয়ে, শীতে আসলে ত্বকের একটি বেশ বড় সমস্যা হয়, অনেকের ত্বক খুব ড্রাই হয়ে যায়, অনেকে অ্যাটোপিক থাকেন, অনেকের চামড়া নতুন করে আবার স্পেলিং অফ হতে থাকে। এই যে এই বিষয়গুলো রয়েছে, তাদের ক্ষেত্রে তারা অনেকেই কমপ্লেন করে যে আসলে কি খেলে চুল পড়া কমবে, কি খেলে ত্বকটি ভালো থাকবে, এই বিষয়ে কোনো পরামর্শ রয়েছে? প্রথমেই হচ্ছে হাইড্রেশন। শীতে যেটা আমরা এর আগেও বলেছি যে হাইড্রেশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বললেন যে স্পিল অফ হয়ে যাচ্ছে স্কিন,
এক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায় ডিহাইড্রেশন থেকে এটা খুব বেশি মাত্রায় হয়, এবং স্পেসিফিকলি যারা একটু ড্রাই স্কিনের অধিকারী তাদের অবশ্যই হাইড্রেশনের বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে, এবং হেলদি ফুড যেটা দিয়ে আমাদের স্কিনটাকে আমরা আরো বেশি প্রোটেক্টেড করতে পারি, এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক ধরনের মাছও কিন্তু অ্যাভেলেবল শীতে, তো একটু এই যে মাছের তেল যেটা থেকে আমরা প্রচুর পরিমাণে ওমেগা 3 পাচ্ছি, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ত্বকটাকে তৈলাক্ত রাখতে সহায়তা করে। আমরা যেটা স্কিনে ব্যবহার করছি সেটা তো এক্সটার্নালি ব্যবহার করছি, কিন্তু ভেতর থেকে স্কিনটাকে ময়েস্ট অ্যান্ড অয়েলি রাখার জন্য কিন্তু আমাদের গুড অ্যামাউন্ট অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস থাকতে হবে, যেটা আমরা বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে পেয়ে থাকি, বাদাম থেকে পেয়ে থাকি, আর স্পেসিফিকলি শীতের সবজিগুলো যেটার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, এবং স্কিনের জন্য স্পেসিফিকলি একদম ম্যাটিকুলাসলি আমরা যদি এভাবে রুটিনটা করি যে দৈনিক আমি 3টা ন্যাচারাল কালার খাবো, অর্থাৎ টমেটো থেকে রেড পাওয়া যাচ্ছে, ক্যারট খাচ্ছে, অরেঞ্জ পাওয়া যাচ্ছে, স্পিনাচ খাচ্ছে, পালং শাক খাচ্ছে, সবুজ পাওয়া যাচ্ছে, এভাবে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত ন্যূনতম 3টি ন্যাচারাল কালার রাখতে পারলে আমাদের ফুড প্ল্যানটা অনেক রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট হবে, এবং খুব সহজেই কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। আর কিছু আমার জেনারেল পিপলের সবার জানতে হবে না কোনটার ভেতরে কি আছে, শুধু 3টা সেপারেট কালার যদি তারা চুজ করে তাহলেই কিন্তু মোস্ট অফ দ্য মাইক্রোনিউট্রিয়েন্টস কভার হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব দারুণ করে বলেছেন যে প্রতিদিন এত হিসাব করার প্রয়োজন নেই। 3টি কালারের আমরা যদি ভেজিটেবল যদি রাখতে পারি আমাদের খাদ্য তালিকায়, সেটি একটি গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বিষয় আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যারা ওজন কমাতে চাচ্ছেন, আমরা জানি স্পেসিফিকলি ঢাকায় আমাদের আরবান এরিয়াতে একটা মেজর পার্সেন্টেজ অফ পিপল আছে যারা ওবেসিটিতে ভুগছেন, ওজনটাকে কমাতে চাচ্ছেন। শীত কিন্তু তাদের জন্য খুব আইডিয়াল একটি সময়। শীতে খুব সহজে ওজন কমানো যায়, যেহেতু শীতের সবজির ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ফাইবার ইনটেক অনেক বাড়ানো সম্ভব খুব ইজিলি। সেক্ষেত্রে কিন্তু এই ফাইবার আমাদের শরীরের যে অবাঞ্ছিত কোলেস্টেরল আমরা বলি একটা ঝাড়ুর মতো করে বের করে নিয়ে আসে শরীর থেকে, এবং লম্বা সময় ধরে ডাইজেশনে একটু বড় সময় লাগে বলে কিন্তু ক্ষুধার পরিমাণটাও অনেক কমিয়ে নিয়ে আসে। তাদের জন্য একটি খুব ভালো সময়। প্রচুর পরিমাণে ফ্যাটি লিভারের পেশেন্ট পাচ্ছি আমরা এখন। এই লিভারের ডিটক্সিফিকেশনের জন্য শীতের ফুলকপি, ব্রোকলি, মূলা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি লিভারই আমাদের বডির মধ্যে ডিটক্সিফিকেশনের মেজর অর্গান। তো এখানে যদি এই খাদ্য তালিকায় এই ধরনের শীতের সবজিগুলো থাকে তাহলে কিন্তু খুব সহজেই লিভার ফ্যাটটাকে রিমুভ করা সম্ভব। শীতে এক্সারসাইজ করাটা খুব ইজি। গরমের সময় অনেকেই সোয়েটিংয়ের কারণে, অতিরিক্ত থার্স্টের কারণে এক্সারসাইজ করতে পারেন না বা হাঁটতে পারেন না। শীতের তো একটি অন্যতম আরেকটা প্লিজেন্ট মোমেন্ট হচ্ছে হাঁটতে যাওয়া বা শীতে একটু এক্সারসাইজ, রোদের মধ্যে একটু নিজেকে মুভ করা। সেটি খুবই চমৎকার কিছু তথ্য দিলেন আপনি। একই সঙ্গে আমি যেতে যে আমরা ভেষজ কিছু জিনিসের উপর মানুষ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হোক অথবা কারো পরামর্শে হোক কিছু অবৈজ্ঞানিক কিছু প্রক্রিয়ার মধ্যে অনেকে ঢুকে যায়, যে খুব সহজেই ওজন কমানোর জন্য কিছু খাওয়া, ডায়াবেটিস কমানোর জন্য কিছু প্রচারণা রয়েছে। এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? নিঃসন্দেহে সব ভেষজ খাবারের ভেতরেই কিছু উপকারিতা রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বদলতে আমাদের উপকারটা যেটা হচ্ছে আমরা অনেক কিছু জানতে পারছি, আমাদের রেগুলার ফুডে অনেক কিছু আছে আমরা হয়তো এটার গুরুত্ব জানতাম না, এ বিষয়ে আমরা জানতে পারছি। অপকার যেটা হচ্ছে যে এই প্রতিটি ভেষজ খাবারই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে ইনটেক করছি। যে রিসার্চগুলো হয়েছে তা কিন্তু বেসিক্যালি সব কিছুই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডিপেন্ডেন্ট। যেমন ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ওরা খাবারের ভেতরে কিউমিন, জিরা, আদা, টার্মারিক নিয়ে এখন অনেক কথা হচ্ছে, হলুদের গুঁড়ো নিয়ে, এগুলো ওদের খাবারের খাদ্য তালিকায় থাকে না। তো এগুলোর উপকারিতাগুলো যখন সামনে আসছে, আমাদের দেশে কি হচ্ছে, আমাদের খাদ্য তালিকায় কিন্তু অলরেডি এই খাবারগুলো আছে, আমরা যথেষ্ট পরিমাণে ইনটেক করছি, তারপরও দেখা যাচ্ছে কন্টিনিউয়াস হলুদের পানি বা এই যে মোরিঙ্গা পাউডার বলেন, বিটরুট পাউডার বলেন, এগুলোর উপকারিতা আছে, কিন্তু এটা কিন্তু খুব বেশি স্পেসিফিক, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। একজন নেফ্রোলজির পেশেন্ট, সে যখন ম্যাক্সিমাম ভেষজ খাবারই তার ইউরিক অ্যাসিডকে আরও বাড়িয়ে দিবে, কিন্তু না বুঝেই উনি হয়তো ভাবছেন যে এটার উপকারিতা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, উনি এই খাবারগুলো শুরু করছেন। অনেকেই আমরা গরম পানিতে লেবু দিয়ে খাচ্ছি,
আমরা জানি লেবুর ভিটামিন সিটা আমাদের কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে বেশ কিছুখানি কমিয়ে আনে, যে কারণে আমরা বলি ওজন কমাতেও লেবু পানির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু যখন সেটা অতিরিক্ত গরম পানিতে যাচ্ছে, ভিটামিন সিটা কিন্তু অলমোস্ট নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের একটু মডিফিকেশনের প্রয়োজন আছে। এবং আমি অবশ্যই মনে করি যে স্পেসিফিকলি একটি যারা 50+ বয়স এবং যারা ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিড বা কোলেস্ট্রল যে কোনো ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, এ ধরনের কোনো ভেষজ খাবার নিজের খাদ্য তালিকায় ইনকর্পোরেট করার আগে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তার এটার পরিমাণ এবং কোন খাবারগুলো তার জন্য প্রযোজ্য সেই বিষয়টা বিবেচনা করা খুব গুরুত্বপূর্ণ। এবং আসলে এক একজনের জন্য ফুড প্ল্যানটি এক এক রকম। অবশ্যই যে কোনো একটি হার্বাল খাবার হয়তো একজনের উপকার হচ্ছে, আরেকজনের এটা অপকার হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো সোশ্যাল মিডিয়ারও একটু সাবধানতা অবলম্বন করা উচিত। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের অনেক জেনারেল পিপলের কাছে অনেক ইনফরমেশন আমরা পৌঁছাতে পারছি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা এখানে ভূমিকা পালন করছি তাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে যে কোনো ভেষজ খাবারের উপকারিতা বলার পাশাপাশি কে কতটুকু পরিমাণে খেতে পারবে বা কোন গ্রুপ অফ পিপলের জন্য এটা প্রযোজ্য নয় সেটিও মেনশন করে দেওয়া গুরুত্বপূর্ণ। খুব চমৎকার করে বললেন, অসংখ্য ধন্যবাদ চৌধুরী তাসনিম হাসিন। আমাদের আজকের এই সুন্দর শীতের সকালে আসলে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই বিষয়ে আপনি চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবার আমরা যুক্ত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুরক্ষায় প্রতিদিনের কমপ্লিট টিমকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শীতে কি খাবেন এ বিষয়ক পুষ্টি এবং পুষ্টিগুণ নিয়ে এবং এছাড়া আমাদের খাদ্য তালিকায় আসলে কি ধরনের খাবার থাকা উচিত, যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা কি খাবেন কি খাবেন না এই বিষয়ে আমাদের সাথে কথা হয়েছে। এবং এটি ভীষণ গুরুত্বপূর্ণ যে এটি উৎসবের সময়, শীতে অনেক কিছু সবজি ফল অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেটি খেতে হবে পরিমিত পরিমাণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।